ওকে, তাহলে আজকে আমরা আমাদের আজকে ক্লাসে ফিরে যাই। তো আমরা দেখলাম হচ্ছিল তোমার খাবার পরিপাক হবে মেইনলি কয়টা জায়গায়, 3টা জায়গায়। কি কি? প্রথমে হচ্ছিল কোথায়? মুখে খাবারটা প্রবেশ করার পর, হ্যাঁ, তারপরে এই গলবিলনলী হয়ে আসে পাকস্থলিতে, তাহলে দ্বিতীয়তে পরিপাক হয় পাকস্থলিতে, তারপরে এটা হয় ক্ষুদ্রান্তে, তাহলে ক্ষুদ্রান্তে, তাহলে 3টা জায়গায় পরিপাক হইতে। তাহলে আমরা পরিপাক কয় জায়গায় পড়ব? 3 জায়গায়। তাহলে ফার্স্ট অফ অল আমরা শুরু করি মুখে পরিপাক দিয়ে। তো মুখে পরিপাকের ক্ষেত্রে আমরা মনে রাখছিলাম মুখের মধ্যে কি আছে? লালারস। লালারসে এনজাইম থাকে কোনটা? টায়ালিন এবং মল্টেজ। এটা কি দিয়ে আমরা রাখছিলাম? হ্যাঁ, টম দিয়ে। টমতে ছিল ভাত তোমার ছিল খায় না টম এন্ড জেরি না দেখলে। তাহলে তোমার টায়ালিন এবং মল্টেজ এটা মানে কোন জাতীয় খাদ্যের উপর কাজ করে? শর্করা। ওকে, তার মানে এই লালারস দিয়ে প্রোটিন এবং স্নেহ মানে আমিষ এবং স্নেহ কি পরিপাক হবে? না। তাইলে তোমার লালারস দিয়ে আমিষ স্নেহ পরিপাক হয় না। কিন্তু একটা জিনিস বলো, মুখের মধ্যে তো শুধু রাসায়নিক পরিপাক না, যান্ত্রিক পরিপাকও তো হইতেছে। যান্ত্রিক পরিপাক হওয়ার সময় কি এরকম আছে যে দাঁত দেখতেছে কোনটা শর্করা জাতীয় খাবার আর কোনটা প্রোটিন জাতীয়? যেটা শর্করা ওইটাকে কাটতেছে, যেটা প্রোটিন ওইটাকে কাটতেছে না, এরকম হয় নাকি সবগুলাকেই কাটে? সবগুলারই কাটবে, হ্যাঁ সবগুলারই কাটে। হ্যাঁ। তাইলে যান্ত্রিক পরিপাক হয় সব ধরনের খাদ্যেই, বাট রাসায়নিকটা হয় শুধু কার? শর্করা জাতীয় খাদ্য। কারণ কি আমরা তো দেখছি যে রাসায়নিক পরিপাকটা হয়তো এনজাইম হরমোন দিয়ে, আর যান্ত্রিকটা তো কাটা ছেঁড়ার কাজ। আর রাসায়নিক পরিপাক হইতেছে শুধুমাত্র কার? হ্যাঁ, এটা শর্করা জাতীয় খাদ্যের, সব ধরনের খাদ্যই হইতেছে, আর এটা হইতেছে শুধু শর্করা জাতীয় খাদ্য। আচ্ছা, এখন শর্করা জাতীয় খাদ্য বলো তো, এই যে মল্টেজ যেটা আছে না, এই মল্টেজ এনজাইমটার কাজ কি জানো? মল্টোজকে ভাঙা। না, মল্টোজকে ভাঙা, বুঝছো? তোমাকে যদি আমি ধরো একটা এনজাইমের নাম বললাম, ধরো এটা মেইনলি এনজাইমের নাম কেমনে ফর্ম হয়? এনজাইম ইজ ইকুয়ালস টু কি জানো? খাদ্য উপাদানের নাম সাথে যুক্ত হয় এজ। তাহলে এনজাইমের নাম কেমনে হয়? খাদ্য উপাদানের সাথে কি যুক্ত হয়? এজ। তাইলে মল্টেজটা তৈরি হয়েছে কোন খাদ্য উপাদানের সাথে? মল্টোজ যে উপাদানটা আছে, যেমন ধরো মল্টোজ প্লাস হচ্ছিল এজ, নাম কি হবে? মল্টেজ। তারপরে ধরো আমি বললাম সুক্রোজ কে ভাঙবে যে এনজাইম, ওই এনজাইমের নাম কি হবে? সুক্রেজ। বুঝতে পারছো? তার মানে যেটাকে ভাঙে ওইটার সাথে এস যুক্ত করলে ওই এনজাইমটা পাওয়া যায়। তাইলে মল্টেজ কারে ভাঙবে বলো? মল্টোজ। মল্টোজ। এমন কথা ছিল, হ্যাঁ মল্টোজ। মল্টোজ হচ্ছিল একটা শর্করা, শর্করার তোমার হচ্ছিল ছোট ফর্ম। আচ্ছা, আমি শুরু করার আগে তোমাদের জিনিসটা লেখি নাই, দাঁড়াও, পলিমার জিনিসটা তোমাদেরকে বোঝানো লাগবে। ওয়াইট, দাঁড়াও একটা স্লাইড নেই। পলিমার, আচ্ছা মেইনলি পলিমার জিনিসটা কি? একটা অনেক লম্বা চেইন। পলিমার হচ্ছে একটা বড় চেইন, আর পলিমারের একটা ছোট কণাটারে আমরা কি বলতেছি? মনোমার। তাহলে পলিমারটা ফর্ম হয় কিসের মাধ্যমে? অনেকগুলা মনোমার একত্রিত হয় না? অনেকগুলাকে আমরা এন দ্বারা প্রকাশ করছি, এন মানে একটা নির্দিষ্ট সংখ্যা হইতে পারে। ওকে, এখন এই পলিমারের মধ্যে আর কি কি পলিমার আছে? ধরো শর্করা আসলে কি জানো? একটা পলিমার। আমিষ একটা পলিমার। তারপরে ধরো তোমার হচ্ছে
স্নেহ জাতীয় খাদ্য, পলিমার। এখন তাইলে তোমার প্রশ্ন আছে, তাইলে ভাই এই মনোমারটা কি? এই শর্করার মনোমারের নাম কি? এর মনোমারের নাম হচ্ছিল গ্লুকোজ। গ্লুকোজ। তারপর আমিষের মনোমারের নাম হচ্ছিল এমিনো অ্যাসিড। ভেরি গুড, এমিনো অ্যাসিড। আর স্নেহ জাতীয় খাদ্য হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। ওকে, তাইলে তোমার অনেকগুলা গ্লুকোজ একত্রিত হয়ে কি তৈরি করে? শর্করা তৈরি করে। অনেকগুলা এমিনো অ্যাসিড একত্রিত হয়ে কি তৈরি করে? আমিষ তৈরি করে। অনেকগুলা ফ্যাটি অ্যাসিড গ্লিসারল একত্রিত হয়ে স্নেহ তৈরি করে। ক্লিয়ার? এখন আমরা যে খাইতেছি, আমরা কোন ফর্মে খাই? আমরা মেনলি খাই জটিল। এটা হচ্ছিল জটিল ফর্ম। আর আমাদের কোষ গ্রহণ করতে পারে, যেটা আমরা খাই, খাবার হিসেবে খাইতেছি, এটা হচ্ছে জটিল ফর্মটা। কিন্তু আমাদের কোষ তো জটিল ফর্ম নিতে পারে না, কোষ নিবে সরল যেই ফর্মটা আছে। তাহলে সরল ফর্ম কোনটা খাবারের? এইটা, যেটা কোষ গ্রহণ করতে পারে। তাহলে আমাদের পরিপাকের উদ্দেশ্য কি? ওই জটিল খাদ্যটাকে সরল খাদ্যে পরিণত করা। তার মানে আমরা শর্করাটাকে ভাঙ্গিয়া কি তৈরি করব? গ্লুকোজ। এমিনো অ্যাসিডকে ভেঙে আমরা কি তৈরি করব? আমিষকে ভেঙে কি তৈরি করব? এমিনো অ্যাসিড। স্নেহকে ভেঙে আমরা কি তৈরি করব? ফ্যাটি অ্যাসিড। বুঝছো? তো তুমি মানে এটা যদি মনে রাখার তোমার সমস্যা হয়, তুমি এমনি মনে রাখতে পারো শর্করা তো গ্লুকোজ, এটা আমরা জানি। আমিষ হচ্ছিল এই যে আমতে এই যে আম, এমিনো অ্যাসিড, আমিষ এমিনো অ্যাসিড, আম কথার সামনে আছে। আচ্ছা, স্নেহ মানে কি? চর্বি জাতীয়। চর্বি ইংলিশ কি? ফ্যাট। ওই যে ফ্যাটি অ্যাসিড, আর সাথে গ্লিসারল। তাইলে আমরা এখন এটা বুঝবো। তাইলে এখন এখানে আসি। এখন তাইলে আমাদের উদ্দেশ্য কি তৈরি করা? গ্লুকোজ তৈরি করা। তো প্রথমেই এই নিয়ে তোমার শর্করা জাতীয় খাদ্যের উপর কাজ করবে। তাহলে কাজ করলে শর্করার উপরে কাজ করবে কোন কোন এনজাইম বললাম আমরা নামগুলা? টায়ালিন আর মল্টেজ। এখন বলো মল্টেজের কাজ কারে ভাঙ্গা? মল্টোজকে। টোজ। সুক্রেজের কাজ কারে ভাঙ্গা? সুক্রোজকে। এরকম। তো সেই ক্ষেত্রে এখন তুমি আমাকে বলো, আমরা যে খাইতেছি, আমরা কি শর্করা খাই নাকি মল্টোজ খাই? শর্করা খাই। ইয়েস, কিন্তু মল্টেজ ভাঙবে হচ্ছিল মল্টোজকে। তাহলে আমাদের কি তৈরি করা লাগবে? প্রথমেই মল্টোজ তৈরি করা লাগবে, না তো মল্টেজ কাজ করতে পারবে না। এনে দেখো প্রথমে কাজ করে কে? টায়ালিন। দাঁড়াও 1 মিনিট। অনেকে ঢুকতে পারতেছে না নাকি ক্লাসে? আচ্ছা, তো তোমার শর্করাকে ভেঙে আমাদের ফার্স্টে কিসে পরিণত করা লাগবে? মল্টোজকে। কারণ আমরা জানি প্রথমে কাজ করে টায়ালিন, পরে মল্টেজ। তাহলে মল্টেজ যে পরে কাজ করবে মল্টোজের উপরে। তো আমাদের তো মল্টোজ নাই, তাহলে আগে আমাদের মল্টোজটাকে বানাইতে হবে। তাহলে শর্করারে ভেঙে ফার্স্টে তুমি কি বানাবা? মল্টোজ। ওকে, তারপরে মল্টোজটাকে ভাঙবা। এখন বলো শর্করাকে ভেঙে মল্টোজ, আর মল্টোজ ভেঙে এই সরল ফর্মটা পাবা গ্লুকোজ। বুঝছো? এখন বলো তোমার মল্টোজরে ভাঙার কাজ করে কোন এনজাইম? মল্টেজ। এই যে দেখো মল্টেজ। এবং তাইলে এনে যদি মল্টেজ ব্যবহৃত হয়, উপরটাতে কোন এনজাইম ব্যবহৃত হবে বলো তো? একটা এনজাইমই বাদ আছে, টায়ালিন। ভেরি গুড। এখন বুঝছো? এই বাকিরা বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এখন আমাকে বলো, তাহলে মুখের মধ্যে পরিপাক হয় শুধুমাত্র কোন জাতীয় খাবার?
শর্করা, শর্করার মধ্যে তো তুমি বলবা মুখের মধ্যে যেহেতু তোমার ছিল শর্করা পরিপাককারী এনজাইম আছে লালারসের মধ্যে, শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়, সেহেতু তোমার আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্য পরিপাক হয় না। প্রথমেই শর্করার উপরে কাজ করে কি টায়ালিন এনজাইম। টায়ালিন এনজাইম কী করে, শর্করাকে ভেঙে মল্টোজে পরিণত করে, তারপর মল্টোজ কি মল্টোজরে ভাঙে কে মল্টেজ ভেঙে গ্লুকোজে কনভার্ট করে। ওকে, বুঝতে পারছো? আচ্ছা তার আমি গ্রুপে একটু বইলা আসি, ওদের ঢুকতেছে না কেন। আচ্ছা তো এতটুকু বুঝতে পারছি, মুখের মধ্যে পরিপাক আসলে আমরা পারবো। এই পারবা তোমরা? আচ্ছা তাহলে মুখে পরিপাক শেষ আমাদের এখন। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা পাকস্থলিতে পরিপাক। আচ্ছা পাকস্থলিতে কি হইতেছে, খাবারটা দাও মুখের মধ্যে, খাবারটা প্রথমে কি হইতেছে কাটা ছেঁড়া হইতেছে না, হওয়ার পরে যান্ত্রিক পরিপাক শেষে আসছে পাকস্থলিতে। তুমি বলবা মুখে যান্ত্রিক পরিপাকের পর, আচ্ছা এখন আমাকে একটা জিনিস বলো, এই মুখের মধ্যে যে পরিপাকটা হইতেছে শর্করা, তাইলে কি শর্করা তো এনে পরিপাক হয়ে গেল, আর কি পরিপাক হওয়ার প্রয়োজন আছে পরবর্তীতে? না দরকার নাই তো, এমনি তো হয়ে গেছে না সব শর্করা গ্লুকোজ। আমাদের উদ্দেশ্য কি ছিল, গ্লুকোজ তৈরি করা না? তিনি গ্লুকোজ আমরা পাইছি, পাইছি, তাহলে কি আমাদের আর দরকার আছে শর্করা মানে পরিপাক হওয়ার? না। তাইলে তোমার এনে কি আমার এনে কোনো প্রবলেম? ও তাহলে মানে আমি রিসিভ করি নাই ওদের, ওয়াইট আমি ওদের বলে দিই। আচ্ছা তাই মানে সাউন্ড শুনতে পাই নাই, আমার সমস্যা ছিল। আচ্ছা তাহলে মুখে যান্ত্রিক পরিপাক শেষে, এই তোমরা একজন গ্রুপে একটু বইলা দাও তো এখন সবাই অ্যাড হইতে। হ্যাঁ আমার ক্লাস ডিস্টার্ব হইতেছে। আচ্ছা একজন গ্রুপে একটু বইলা দাও যে এখন যাতে সবাই অ্যাড দেয়, আমি আগে খেয়াল করে নিই। ধরো আমরা 1 মিনিট দেখবো, যারা অ্যাড দিবে মানে এখন অ্যাড হবে ওদেরকে অ্যাড করে ক্লাস শুরু করে দিব, পরে আর কারো অ্যাড নিব না। এই নেক্সট দিন থেকে সবাই 15-র মধ্যে অ্যাড হয়ে যাবে, বুঝছো? নাহলে পরে আমি ক্লাসে ঢুকে গেলে এগুলো আসলে খেয়াল করি না। আচ্ছা শুরু করি, দাও। তাহলে মুখে যান্ত্রিক পরিপাক শেষে খাবারটা কই আসে? আচ্ছা তো আমি কি বলতেছিলাম তোমার, আচ্ছা যারা মাত্র জয়েন দিচ্ছ তোমরা ছোটো মুখের পরিপাকটা রেকর্ডের থেকে কইরা নিও, আর হচ্ছে যে পাকস্থলিতে পরিপাকটা এখন দেখো। তো আমি মাত্র দেখলাম মুখের মধ্যে তোমার শর্করা পরিপাক হয়, তাহলে তো আর পরিপাক হওয়ার দরকার নাই। আসলে কথা হচ্ছে মুখের মধ্যে খুব কম পরিমাণে পরিপাকটা হইতেছে, খুবই সামান্য, কিন্তু তুমি কার পরিমাণে খাইতেছো, তার মানে এই পরিপাকটায় তোমার কিছুই যায় আসে না, কারণ টায়ারিন মল্টেজ এখানে খুব কম পরিমাণে থাকে। তো মেইনলি শর্করা পরিপাকটা হয় হচ্ছিল ক্ষুদ্রান্তে, এখানে
নাকি স্বল্প মাত্রায় একটু হইছে, ওইটা দিয়ে তোমার কোনো এফেক্ট চেঞ্জ হইছে না, বুঝছো? চেঞ্জ হয় নাই। তো আমাদের মেইনলি শর্করা পরিপাকটা হবে ক্ষুদ্রান্তে আইসা। আর পাকস্থলীতে কি হয় আমরা দেখি। তো প্রথমে মুখে যান্ত্রিক পরিপাক শেষে মুখে যান্ত্রিক পরিপাক শেষে যে তোমার হচ্ছে খাদ্যটা আছে, মানে যেই অংশটা আসছে ওইটাকে বলা হয় বোলাস। তাহলে মুখে যান্ত্রিক পরিপাক শেষে যে অংশটা পাওয়া যায় ওইটাকে কি বলা হয়? ওইটাকে বলে বোলাস। বলো তো কি বলা হয়? বোলাস। বোলাস। আচ্ছা, তারপরে এই বোলাসটা কই আসবে বলো? মুখের পরে কই আসবে? ইয়েস, পাকস্থলীতে আসে। আচ্ছা, পাকস্থলীতে আসার পর কি হবে? পাকস্থলীতে তোমার পেশল সঞ্চালন হয় না? পেশল সঞ্চালনের ফলে এটা কিসে পরিণত হয়? এটা মন্ডে পরিণত হয়। পেশল সঞ্চালনের ফলে মন্ডে পরিণত হয়। তারপরে বলো পাকস্থলীর মধ্যে কোন জুস আছে? হ্যাঁ বলো। আচ্ছা, বুঝাইতেছি, শোনো। মেইনলি হচ্ছে ধরো এইটা হচ্ছিল পাকস্থলীটা, এটার মধ্যে পেশি যেগুলো আছে না, এইগুলার মধ্যে তোমার মানে পেরিস্টালসিস, মানে তোমার ভিতরের দিকে সংকুচন প্রসারণ হইতেছে, হওয়ার কারণে এটা তোমার হচ্ছিল ওই আলু সিদ্ধ যেরকম না, এরকম একটা মন্ডে পরিণত হয়, বুঝছো? হ্যাঁ, তো মন্ডে পরিণত হইলো। তারপরে তুমি বলো পাকস্থলীর মধ্যে কোন ধরনের গ্রন্থি থাকে? ভেরি গুড, গ্যাস্ট্রিক গ্রন্থি। এখন গ্যাস্ট্রিক গ্রন্থি কি নিঃসরণ করে? এরা তরল নিঃসরণ করে, গ্যাস্ট্রিক জুস বা গ্যাস্ট্রিক রস। তাহলে গ্যাস্ট্রিক রস নিঃসরণ করবে। এখন এই গ্যাস্ট্রিক রস কার সাথে মিশ্রিত হবে? মন্ডের সাথে মিশ্রিত হয়। দাঁড়াও 1 মিনিট, নেট প্রবলেম করতেছে, তো মন্ডের সাথে মিশ্রিত হয়। তো এই মন্ডের সাথে মিশ্রিত হওয়ার পরে জিনিসটা দেখতে ঘন স্যুপের মতো দেখায়। কিসের মতো দেখায়? ঘন স্যুপের মতো দেখায়। এটাকে কি বলে জানো? কাইম। কি বলে? কাইম বলে। তাইলে তোমার পরীক্ষায় যদি আসে কাইম বলতে কি বুঝো, পারবা না? প্রথমে বলবা যে মুখের মধ্যে যান্ত্রিক পরিপাক শেষে এটা তোমার বোলাসে পরিণত হয়, বোলাসটা আসে পাকস্থলীতে, আইসা পাকস্থলীর পেশল সঞ্চালনের কারণে এটা মন্ডে পরিণত হয়, মন্ডের মধ্যে যুক্ত হয় গ্যাস্ট্রিক জুস, যুক্ত হইলে ওইটা কি হয়ে যায়? গ্যাস্ট্রিক জুস বা গ্যাস্ট্রিক রস যুক্ত হয়ে এটা ঘন স্যুপের মতো দেখা যায়, তখন ওইটার আমরা কি বলি? কাইম বলি। ওকে। এই মন্ড মানে কি জানো? পেস্ট চিনো না? পেস্ট বানাই না আমরা, ওই পেস্ট, বুঝছো? এই কাইম বুঝতে পারছো তোমরা? ওকে। কই বলো পান। আচ্ছা, তো আমরা এতটুকু বুঝতে পারলাম। তাহলে পাকস্থলীতে আমরা যান্ত্রিক পরিপাকের জিনিসটা দেখলাম। আজকে নেট প্রবলেম কেন এটা? তো পাকস্থলীর যান্ত্রিক পরিপাক। এখন হচ্ছে কাইম। এখন কাইমের উপর করবে রাসায়নিক পরিপাক হবে। আচ্ছা, তো আমরা দেখছিলাম যে আমরা কি দিয়ে মনে রাখছিলাম পাকস্থলীর এনজাইমগুলো? মনে আছে? আচ্ছা, এটা অনেকে এখন বলতে পারবো না, আমি বলি। এটা ছিল পাকহালারা পেপসি, মানে হচ্ছে পাকতে হচ্ছে তোমার পাকস্থলী। তারপরে এইখানে দাও প আছে না, পতে হচ্ছে তোমার প্রোটিন। কি? প্রোটিন। তাহলে পাকস্থলীতে শুধু কি পরিপাক হয়? প্রোটিন। আচ্ছা, এইটা মানে হচ্ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর পেপসিতে হচ্ছে পেপসিনোজেন। আচ্ছা,
তোমাদেরকে আমি গত ক্লাসে কি বলছিলাম যে কোনো কিছুর শেষে জেন অথবা সামনে প্রো থাকলে এটা নিষ্ক্রিয়। হ্যাঁ, Yeah. তাইলে এই পেপসিনোজেনটা হচ্ছিল নিষ্ক্রিয় অবস্থায় আছে। তাইলে পেপসিনোজেন যদি কাজ করা লাগে সবার আগে এটা কিসে কনভার্ট করা লাগবে আমাদের? সক্রিয় পেপসিন। হ্যাঁ, সক্রিয় করা লাগবে। এখন সক্রিয়টা করবে কে? এই যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাইলে প্রথমে তুমি কি করবা? এই পেপসিনোজেনকে, আচ্ছা তোমরা হচ্ছিল ধরো আমি মুখের পরিপাকটা লিখলাম না, তোমরা ব্যাখ্যাও দিবা, পাশাপাশি আমি যেমন বিক্রিয়া আকারে দিতেছি পরীক্ষার হলে সিকিউয়ে এরকম বিক্রিয়াটা লেখা তারপর নিচে এই কথাটা লেখা দিবা যে এরকম এরকম হয়েছে। তাহলে বিক্রিয়া দিলে তোমাদের স্যারের নাম্বার দেবে বেশি। তো পেপসিনোজেন এর উপর কাজ করবে। HCl হবে কি? হবে সক্রিয় পেপসিন Pepsin. বা শুধু পেপসিন লিখলেও হবে। তাহলে এখন বলো পেপসিন কার উপরে কাজ করবে? আর দাঁড়াও, আমার স্কিন চলে গেছে না, আসতেছি 1 মিনিট। এক মিনিট ওয়াইট। দাঁড়াও, কি হলো? আচ্ছা, এখন স্ক্রিন দেখতে পাচ্ছ হয়তো। তাইলে আমরা দেখলাম যে পেপসিনোজেনটাকে প্রথমে সক্রিয় করবে কে? HCl করে কিসে কনভার্ট করছে? সক্রিয় পেপসিন। এখন বলো, এখন তাইলে পেপসিনটা কার উপরে কাজ করবে? এই যে প্রোটিনের উপর। কারণ আমরা জানি তোমার এই, হ্যাঁ, আমিষের উপর মানে প্রোটিন। তো তাহলে তোমার সক্রিয় পেপসিন শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্যের উপর কাজ করে। তাইলে তোমার হচ্ছিল এখন আমরা লিখব কি? আমিষ। আমিষের উপর কাজ করবে কে? তোমার হচ্ছিল সক্রিয় পেপসিন। আচ্ছা, তাহলে কাজ করবে কি? সক্রিয় পেপসিন। তাহলে আমিষের উপর কাজ করলো সক্রিয় পেপসিন। আচ্ছা, তো তোমার মানে এইখানে ডিরেক্ট অ্যামিনো অ্যাসিড তৈরি করতে সে পারবে না। এখানে একটা মধ্যবর্তী একটা উপাদান তৈরি করবে যেটার নাম হচ্ছে তোমার প্রোটিওজ এবং পেপটোন। তাইলে এই ধাপে পাকস্থলীতে তৈরি হয় কি? প্রোটিওজ আর হচ্ছিল পেপটোন। ডিরেক্ট অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারছে না, তার মানে আমিষ এবং শর্করা সবগুলাই মেইনলি পরিপাক করে হবে গিয়ে ওই ক্ষুদ্রান্তে গিয়ে। তাহলে শর্করাও আংশিক হয়েছে, আমিষ হয়েছে, আর স্নেহ তো এখন হয়ই নাই, নাকি? বুঝতে পারছি? তাহলে এনে যেহেতু তোমার পাকস্থলীতে তোমার হচ্ছিল শুধু প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক হইতেছে, তার মানে এখানে কি হবে না? কোনো শর্করা এবং হচ্ছিল আর স্নেহ জাতীয় খাদ্য পরিপাক হবে না। তাহলে শর্করা এবং হচ্ছিল স্নেহ জাতীয় খাদ্য। কি হইল স্ক্যানারটা? দাঁড়াও 1 মিনিট।
আচ্ছা দেখো, তাহলে তোমার শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য পরিপাক হবে না, কারণ আমরা জানি পাকস্থলিতে শুধুমাত্র প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক হয়। এই জন্য তোমার এটার মধ্যে কোনো শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য পরিপাক হবে না, শুধুমাত্র প্রোটিন হইতেছে। তো প্রোটিন হইলে প্রোটিনটা কী হইতেছে, ফার্স্ট অফ অল প্রোটিনটাকে তোমার হচ্ছিল কনভার্ট হইতেছে এই প্রথমে পেপসিনোজেনটাকে আমরা সক্রিয় পেপসিন তৈরি করতেছি, তারপর ওই আমিষের উপর কাজ করবে, সক্রিয় পেপসিন তৈরি করবে দুইটা মধ্যবর্তী পর্যায়ে পেপটন এবং প্রোটিওজ। বুঝতে পারছি এতটুকু? আচ্ছা, তোমাদের নাকি নেট বেশি প্রবলেম করতেছে? মানে আমার স্ক্রিন কি ঠিকমতো দেখতে পাচ্ছ না, বারবার চলে যাচ্ছে? হুম ভাইয়া স্ক্রিন দেখতে পাইতেছি কিন্তু একটু পরে পরে সাউন্ডের সমস্যা করতেছে। আচ্ছা আচ্ছা, এটা আজকে নেটের প্রবলেম। আচ্ছা, আমি কি নাহলে তোমাদেরকে ক্লাসটা রেকর্ডেড দিয়ে দিব ডাইরেক্ট, নাকি করবা? নেট সমস্যা করতেছে আসলে, তোমার ডাটা হচ্ছে রুমের মধ্যে এত বেশি কাজ করে না। আমি ডাটা দিয়ে আছে ক্লাস নিতেছি, ওয়াইফাই খুবই আনস্টেবল আজকে। আচ্ছা, তো আমরা এই নেট প্রবলেমের জন্য ক্লাসটা ঠিক মতো নিতে পারিনি, তো আমরা বাকি অংশটা তোমাদের রেকর্ড দিচ্ছি। তো আমরা নর্মালি পাকস্থলীতে পরিপাকটা দেখছি। পাকস্থলীতে পরিপাকে ছিল কি, শুধু প্রোটিন জাতীয় পরিপাক হয়, শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য পরিপাক হয় না। এখন হচ্ছে তোমার ক্ষুদ্রান্তে পরিপাক। তাহলে আমরা দেখছি তোমার পাকস্থলী পরিপাকের পরে হয় ক্ষুদ্রান্তে পরিপাক। ক্ষুদ্রান্তে পরিপাক। আচ্ছা, এখন ক্ষুদ্রান্তে কয়টা রস আসে তোমাদের যদি চিত্রের মাধ্যমে দেখাই, ওয়াইট। আচ্ছা, তো এটা হচ্ছিল কি, দেখো তোমার হচ্ছিল ক্ষুদ্রান্ত, এর নিচে আছে কি ক্ষুদ্রান্তটা। এখন এটার মধ্যে কে কি আসছে, এই যে অগ্নাশয় থেকে এটা এই যে ক্ষুদ্রান্তটা ডিওডেনাম। তাহলে ডিওডেনামের মধ্যে তোমার দেখো তো কয়টা রস আসতেছে। ফার্স্ট আসতেছে এই যে অগ্নাশয় থেকে, অগ্নাশয় রস। তারপরে এই যে দেখো পিত্তথলির থেকে আসতেছে পিত্তরস। তারপরে গ্যাস্ট্রিকের মধ্যে আছে তোমার ছিল, ক্ষুদ্রান্তের মধ্যে আছে আন্ত্রিক গ্রন্থি। এই আন্ত্রিক গ্রন্থি থেকে আসে আন্ত্রিক রস। তার মানে এখানে তোমার তিনটা রস আসতেছে। কি কি? একটা ছিল পিত্তরস, অগ্নাশয় রস এবং আন্ত্রিক রস। তাহলে তোমাকে ক্ষুদ্রান্তে পরিপাক বললে তুমি এই তিনটা রসের কথাই তোমাকে বলা লাগবে। তো ক্ষুদ্রান্তে ফার্স্ট অফ অল কী হইতেছে, দেখো এই যে তোমার হচ্ছিল পাকস্থলীতে পরিপাক হইলো, ওইখানে পরিবেশটা কীরকম ছিল, একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট ছিল। পাকস্থলীতে কীরকম ছিল, একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট, নাকি অ্যাসিডিক এনভায়রনমেন্ট। এখন এই পাকস্থলীতে অ্যাসিডিক, তাইলে তোমার ক্ষুদ্রান্তে কী থাকার কথা, খাদ্যটা আসার পর অ্যাসিডিক, বাট অ্যাসিডিক এনভায়রনমেন্টে তোমার আমিষ এবং স্নেহ পরিপাককারী এনজাইমগুলো কাজ করতে পারে না নর্মালি। তোমার বিশেষ করে স্নেহ জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইমগুলো কাজ করতে পারে না। তাইলে আমাকে এই ক্ষুদ্রান্তের মধ্যে কী পরিবেশ সৃষ্টি করা লাগবে, একটা ক্ষারীয় পরিবেশ। এই ক্ষারীয় পরিবেশটা সৃষ্টি করা লাগবে কেন? কারণ ক্ষারীয় পরিবেশ ছাড়া স্নেহ জাতীয় খাদ্য পরিপাক হয় না। এই জন্য তোমার ক্ষারীয় পরিবেশ তৈরি করা লাগবে। আগেরটা ছিল কীরকম, অম্লীয় পরিবেশ। পাকস্থলীতে ছিল অম্লীয় পরিবেশ, তাহলে এখানে হবে ক্ষারীয় পরিবেশ। এই ক্ষারীয় পরিবেশটা তৈরি করে কে, পিত্ত লবণ। তাহলে প্রথমে পিত্ত লবণ কী করে, ক্ষারীয় একটা পরিবেশ তৈরি করে। তাহলে ক্ষারীয় পরিবেশ তৈরি করলে তার মধ্যে মানে এর ফলে কি হয়, তোমার ভিতরে অন্যান্য এনজাইমগুলো কাজ করতে পারে।
তাহলে প্রথমে পিত্তরসে কি করতেছে, পিত্ত লবণ থাকে তো পিত্তরসের মধ্যে, তো আমরা পিত্তরসের কথা বলি। তো পিত্তরস, তাহলে ক্ষারীয় পরিবেশ তৈরি করে পিত্তরস। এবং পিত্তরস আরেকটা কাজ করে। কি কাজ করে? পিত্তরস তোমার স্নেহ জাতীয় খাদ্যের উপর কাজ করে। স্নেহ জাতীয় খাদ্য কিন্তু এতক্ষণ কোনো নেই, তো এই স্নেহ জাতীয় খাদ্যকে ভেঙে ছোট ছোট কণায় পরিণত করে, ভেঙে ছোট ছোট কণায় পরিণত করে। এই যে তোমার হচ্ছিল স্নেহ জাতীয় খাদ্যকে ভেঙে ছোট ছোট পরিণত করলো, এইটাকে বলা হয় অবদ্রবণ। একে কি বলে? অবদ্রবণ বলে। এই ভাঙার ফলেই তোমার হচ্ছিল এই ছোট ছোট কণায় যে পরিণত হইলো, কণাগুলো হচ্ছিল তোমার পানির সাথে মিশতে সাহায্য করে, পরিণত করে পানিতে মিশতে সাহায্য করে, মানে দ্রবণীয় হতে সাহায্য করে, পানিতে মিশতে বা দ্রবণীয় হতে সাহায্য করে। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতেছি? অবদ্রবণ। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছিল অবদ্রবণ। তাহলে এতটুকু হচ্ছিল আমাদের পিত্তরসের কাজ। এখন তোমার এটার মধ্যে আরও কয়টা আছে? অগ্নাশয় রসও আছে, আন্ত্রিক রস। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই পিত্তরসের মধ্যেই কোনো এনজাইম আছে যেটা খাদ্য পরিপাক করবে? না, পিত্তরসের সেফ দুইটা কাজ। একটা হচ্ছে তোমার ক্ষারীয় পরিবেশ তৈরি করা, আর হচ্ছিল স্নেহ জাতীয় খাদ্যকে ছোটো ছোটো কণায় পরিণত করা, যেটাকে কি বলা হয়? অবদ্রবণ। এটার ইংলিশ টার্মটা তোমরা চাইলে জানতে পারো, ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন, বুঝছো? এই অবদ্রবণের ইংলিশকে কি বলা হয়? ইমালসিফিকেশন বলা হয়। আচ্ছা, তারপরে কি হবে? তারপরে এখন আমরা পড়ব আন্ত্রিক রস এবং অগ্নাশয় রস। প্রথমে আমরা দেখি অগ্নাশয় রসে কি কি এনজাইম আছে। দেখো, এই অগ্নাশয় রস দ্বারা সব জাতীয় খাদ্যই পরিপাক হয়। শর্করাও হবে, আমিষও হবে, স্নেহ হবে। তাহলে 3 ধরনের খাবারই পরিপাক হয়। এখন এটা তুমি কেমনে মনে রাখবা? ওই যে ওই দিন বলছিলাম না, আতেল, তেল, আতেল। তা তুমি আতেল দিয়ে মনে রাখতে পারো। আতেল মানে কি? এতে আতে হচ্ছে তোমার অ্যামাইলেজ, তেতে হচ্ছে তোমার ট্রিপসিন, আর লতে হচ্ছিল লাইপ। তার মানে শর্করা পরিপাককারী যে এনজাইমটা আছে অগ্নাশয় রসে, ওইটাকে বলা হয় অ্যামাইলেজ মানে আতেল। তারপর আমিষ পরিপাককারী ট্রিপসিন, স্নেহ পরিপাককারী এনজাইমটার নাম কি? লাইপেজ। বুঝতে পারছি এতটুকু? আচ্ছা, এখন তাহলে আমরা এটা লিখি। তো অ্যামাইলেজ, ট্রিপসিন এবং লাইপেজ ভাঙবে শর্করা জাতীয় খাদ্য, এটাকে ভাঙবে কে? অ্যামাইলেজ। ভেঙে তৈরি করবে গ্লুকোজ। আচ্ছা, প্রোটিন জাতীয় খাদ্যের উপর বা আমিষ জাতীয় খাদ্যের উপর কাজ করে ট্রিপসিন, কিন্তু পাকস্থলীতে তো আংশিক পরিপাক হয়ে আছে। কি অবস্থায় আছে পাকস্থলীতে? দেখি তো আমরা উপরে, পাকস্থলীতে এটা প্রোটিওজ এবং পেপটন হয়ে আছে। তাহলে এখন প্রোটিওজ এবং পেপটন পরিপাক হবে। তাহলে প্রোটিওজ এবং পেপটনকে কে ভাঙবে? প্রোটিওজ ও পেপটন। প্রোটিওজ ও পেপটনকে কে ভাঙবে? ট্রিপসিন। প্রোটিওজ ও পেপটনকে ভাঙবে ট্রিপসিন, ভেঙে কিসে পরিণত করবে? অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে। তার এটা স্নেহ জাতীয় খাদ্যের উপর কাজ করবে। লাইপেজ কাজ করে কি তৈরি করবে? কাজ করে তৈরি করবে ফ্যাটি অ্যাসিড আর কি? গ্লিসারল। তাহলে তোমার স্নেহ জাতীয় খাদ্যের উপর কাজ করে তৈরি করবে কি? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। আচ্ছা,
তাইলে হচ্ছে তোমার শর্করা জাতীয় খাদ্য ভেঙে কিসে কনভার্ট হবে? গ্লুকোজ, প্রোটিওজ, পেপটিন ভেঙে তৈরি হবে অ্যামিনো অ্যাসিড, এবং স্নেহ জাতীয় খাদ্য ভেঙে তৈরি হবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ওকে, এতটুকু ছিল আমাদের অগ্নাশয় রসের কাজ, শেষ এতটুকু। এখন আমরা পড়ব হচ্ছিল আন্ত্রিক রস। আন্ত্রিক রস, আন্ত্রিক রসের মধ্যে মানে কি কি এনজাইম আছে ওইটা দেখব। তো আন্ত্রিক রসে মেইনলি তোমার থাকে হচ্ছিল প্রোটিন পরিপাককারী এনজাইম থাকে না, শর্করা এবং স্নেহ পরিপাককারী এনজাইম থাকে। কি কি থাকে? শর্করা ও স্নেহ পরিপাককারী এনজাইম। তোমরা মনে রাখবা স্নেহ পরিপাককারী এনজাইম একটাই আছে, লাইপেজ। স্নেহ মানে কি? লিপিড, লিপিডকে ভাঙে লাইপেজ, এভাবে মনে রাখতে পারো। তাইলে তোমার স্নেহ এনজাইমটার নাম আছে, ওইটার নাম কি? লাইপেজই। তাহলে ওইনেও লাইপেজ। আর শর্করা পরিপাককারী এনজাইমগুলো কি দিয়ে? আমার তাহলে এটা মনে রাখবো আমরা ছিল তাইলে আমরা আন্ত্রিক রসের পরিপাককারী যে এনজাইমগুলো আছে ওইটা মনে রাখবো। আমার মশলা, আমার আতে হচ্ছে তোমার আন্ত্রিক রস, আর আমারতে হচ্ছে তোমার অ্যামাইলেজ। অ্যামাইলেজ, মতে হচ্ছে তোমার মল্টেজ, শতে হচ্ছে তোমার সুক্রেজ, লতে হচ্ছে তোমার ল্যাকটেজ। ওকে, আচ্ছা এখন আমাকে একটা জিনিস বলো, আমরা জানি মল্টেজ কাকে ভাঙে? মল্টেজ ভাঙে কাকে বলো তো? আমরা আগে পড়ে আসছি মল্টোজকে। আমরা জানি মল্টেজ ভাঙে মল্টোজকে। সুক্রেজ কাকে ভাঙে মনে আছে? আমরা তোমার হচ্ছিল কি দেখলাম যে তোমার হচ্ছিল আন্ত্রিক রসে কি কি এনজাইম থাকে? আন্ত্রিক রসে থাকে হচ্ছে তোমার শর্করা এবং স্নেহ পরিপাককারী এনজাইমগুলো, নর্মালি প্রোটিন পরিপাককারী এনজাইম থাকে না। তো আমরা এটা কী দিয়ে মনে রাখছি? আমরা এটা মনে রাখছি তোমার আমার মশলা। আমারতে হচ্ছে তোমার কি? আমার মানে হচ্ছিল অ্যামাইলেজ, মতে হচ্ছে মল্টেজ, শতে সুক্রেজ, লতে ল্যাকটেজ। তো মল্টেজ কাকে ভাঙবে? মল্টোজকে। সুক্রেজ কাকে ভাঙবে? সুক্রোজকে। তেমনি ল্যাকটেজ কাকে ভাঙবে? ল্যাকটোজকে। ওকে, তাহলে তুমি এনে আন্ত্রিক রসের পরিপাক বললে তুমি জাস্ট এরকমভাবে লেখা দিবা। তাহলে প্রথমে শর্করা পরিপাককারী, তাহলে শর্করা ভেঙে প্রথমে কাজ করবে কে? অ্যামাইলেজ। অ্যামাইলেজ ভেঙে তৈরি করবে মল্টোজ। টায়ালিন যেমন মল্টোজ তৈরি করে তেমনি অ্যামাইলেজে মল্টোজ তৈরি করে। তারপর এই মল্টোজকে ভাঙবে কে? মল্টেজ ভেঙে তৈরি করবে গ্লুকোজ। তারপর সুক্রোজকে ভাঙবে কে? সুক্রেজ এনজাইম তৈরি করবে গ্লুকোজ। তারপর ল্যাকটোজকে ভাঙবে ল্যাকটেজ এনজাইম তৈরি করবে গ্লুকোজ। ওকে, তাহলে আশা করি এতটুকু আমরা পারবো। তো এতটুকুই হচ্ছে আমাদের মেনলি আন্ত্রিক রসের পরিপাক। তাইলে এই মোটামুটি আমাদের পরিপাকের পার্ট সবটাই শেষ। তো আমরা দেখি যদি তোমার হচ্ছিল পরিপাক চাই তুমি কেমনে দিবা। তো প্রথমে তোমার হচ্ছিল মুখগহ্বরে পরিপাক, মুখগহ্বর যান্ত্রিক পরিপাক হয়, আর রাসায়নিক পরিপাক শুধু শর্করার হয়, টায়ালিন এবং মল্টেজ। আচ্ছা, পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুসের মধ্যে শুধু পেপসিন আছে যেটা প্রোটিন পরিপাক করে। পাকস্থলীর পথে হচ্ছে পাকস্থলী, পথে হচ্ছে আবার প্রোটিন।
তারপর ক্ষুদ্রান্তে 3টা রস আছে, আন্তরিক রস, পিত্তরস এবং অগ্নাশয় রস। পিত্তরসে যেটা করতেছে এটাকে আমরা বলি অবদ্রবণ বা ইমালসিফিকেশন। তারপরে হচ্ছে তোমার অগ্নাশয় রস, অগ্নাশয় রসের মধ্যে আছে তোমার অ্যামাইলেজ, ট্রিপসিন এবং লাইপেজ। এর মধ্যে আতে হচ্ছিল অ্যামাইলেজ, টিতে ট্রিপসিন, এলতে লাইপেজ। তারপরে এনে তো লাইপেজ এটা লিখি নাই, তারপর একবার লিপিড, লিপিডকে ভাঙবে, আন্তরিক রসেরটা ছিল কি আছে সাথে লাইপেজ, লাইপেজগুলা কিসে কনভার্ট করবে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। আশা করি পারবো। তো এতটুকু ছিল আমাদের পরিপাকের পার্টটা। তাহলে আমাদের পরিপাক এতটুকু শেষ। আচ্ছা, তো এখন আমরা পড়বো খাদ্য। এই যে তোমার হচ্ছিল পরিপাক হইছে, ধরো জটিল খাদ্যটা সরল উপাদানে পরিণত হইল। এখন আমাদের উদ্দেশ্য কি, সরল উপাদানটা কোষে নেওয়া। তো কোষে কেমনে যাবে, কোষে যাবে এইটা তোমার পৌষ্টিক তন্ত্র থেকে যখন রক্তে আসতে পারবে, কারণ আমাদের কোষের সাথে কানেক্টেড আছে কে, রক্ত। তাহলে এই সরল উপাদানটা আছে পৌষ্টিক তন্ত্রে, তারপর এটা কোষে যাবে কিসের মাধ্যমে, রক্তের মাধ্যমে। এখন কথা হচ্ছিল পৌষ্টিক তন্ত্র থেকে রক্তে কেমনে আসবে, এই শোষণের মাধ্যমে। তাইলে আমাদের শোষণটাও ইম্পর্টেন্ট। তাহলে আমাদের বোঝা লাগবে যে খাদ্যটা কেমনে শোষিত হইতেছে, ঠিক আছে। তো এইটা মেইনলি শোষিত কই হয়, এই শোষণ প্রক্রিয়াটা সম্পন্ন হয় ক্ষুদ্রান্তে। কেন শোষণটা সম্পন্ন হয় ক্ষুদ্রান্তে, কারণ ক্ষুদ্রান্তের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এর অন্তঃপ্রাচীরে আঙুলের মতো কিছু অভিক্ষেপ থাকে, আঙুলের মতো অভিক্ষেপ, যেটাকে আমরা বলি ভিলাই। এই যে তোমাদের চিত্রটা খেয়াল করো, এইটাই হচ্ছিল ভিলাই, এর ভিতরেরটা এরকম থাকে, যেটাকে আমরা বলি ভিলাই। ওকে, তাহলে এই ভিলাইগুলাই কারণেই মেইনলি ওইখানে শোষণ হইতে পারে। আচ্ছা আচ্ছা, এই ভিলাইগুলার আশেপাশে ছিল রক্তজালক সমৃদ্ধ। এগুলা কি, রক্তজালক সমৃদ্ধ। এই জন্য ভিলাইগুলা সরল উপাদান শোষণ করে রক্তে দিয়ে দিতে পারে। এখন খাদ্য এই ভিলাইয়ের মাধ্যমে শোষিত হইয়া কোনটা কই যাইতেছে, দেখো প্রথমত হচ্ছিল শর্করা জাতীয় খাদ্য। শর্করা জাতীয় খাদ্য থেকে তৈরি হয় গ্লুকোজ। গ্লুকোজ সক্রিয় শোষণ হয় অথবা ব্যাপন হয়, হয়ে আমাদের রক্ত সংবহন তন্ত্রে চলে যায়। রক্ত সংবহন তন্ত্রে যাইতেছে কোন রক্তে যায়, মেইনলি এটা যায় হচ্ছে তোমার দাঁড়াও এক মিনিট, এই তোমাদের বই কি লেখছে, আচ্ছা এটা যে রক্ত সংবহন তন্ত্রে, যেটাকে আমরা বলি পোর্টাল রক্ত সংবহন তন্ত্র। কি পোর্টাল, আচ্ছা পোর্টালটা মানে কি, এইটাকে বলা হয় তোমার, ধরো কেমনে বোঝাই তোমাদেরকে, নেক্সট ক্লাসেই পোর্টাল সংবহন তন্ত্র আমি পড়াবো, যখন হৃৎপিণ্ড পড়াবো ওইটার মধ্যে পোর্টাল সংবহন তন্ত্র আমি তোমাদের পড়াবো। তো মেইনলি আমাদের রক্ত সংবহন তন্ত্রটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা ছিল তোমার 4 ভাগে, সিস্টেমিক, পালমোনারি
আর হচ্ছে তোমার পোর্টাল আর করোনারি। তো জিনিসগুলো এখন তোমার কাছে একটু আননোন লাগবে, বাট আমি তোমাদেরকে পড়াইলে তোমাদের এই জিনিসগুলো ইজি লাগবে। তো আপনারা জেনে রাখো পোর্টাল সংবহনতন্ত্রে যায়। ঠিক তেমনি আমিষ জাতীয় খাদ্য, এটা কেমনে শোষিত হয়? এটা থেকে তৈরি হয় এমিনো অ্যাসিড। এমিনো অ্যাসিড সক্রিয় শোষণ অথবা ব্যাপনের মাধ্যমে পোর্টাল রক্ত সংবহনতন্ত্রে যায়। কিন্তু স্নেহকণা থেকে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড আর হলো গ্লিসারল। এই দুইটা হচ্ছিল ব্যতিক্রম। এই দুইটা প্রথমে যায় লসিকাতে। প্রথমে কই যায়? লসিকা। প্রথমেই রক্ত সংবহনতন্ত্রে যায় না, লসিকাতে যায়। ওকে, তারপর লসিকাতে গিয়ে তারপর রক্ত সংবহনতন্ত্রে যায়। কারণ লসিকাতে কিভাবে যায়? লসিকাতে এদেরকে নিয়ে যায় পিত্ত লবণ, তাহলে পিত্ত লবণ সহযোগে লসিকাতে যায়। পিত্ত লবণ সহযোগে লসিকাতে প্রবেশ করে, কিন্তু তারপর লসিকাতে যাওয়ার পরে পিত্ত লবণকে বের করে দেয়। লসিকাতে যাওয়ার পর এই লসিকার মধ্যে পিত্ত লবণ পৃথক হয়ে যায়। আর লসিকাতে গেছে কেমনে? ধরো তোমার হচ্ছিল এরকম আছে না, আর ধরো দেখা যায় কি ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর মধ্যে তোমার হচ্ছিল ধরো গার্লফ্রেন্ডের অনেক অভাব টভাব দেখা গেছে, অভাব অনটনের মধ্যে আছে। বয়ফ্রেন্ড তাকে মানে অনেক কষ্ট করে বয়ফ্রেন্ডে তাকে টাকা জোগাড় করে দিয়ে পড়াশোনা করাইছে। তারপর গার্লফ্রেন্ড যখন একটা ভালো জায়গায় চান্স পাইছে তখন বয়ফ্রেন্ডে ছাইরা দিয়ে চিট করে আরেকটা ছেলের সাথে চলে গেছে। তো এরকম হয় না? তো এমনি এইখানে তোমার হয়েছে কি, ধরো এই পিত্ত লবণ এবং ফ্যাটি অ্যাসিড গ্লিসারল খুবই গরিব, তারে দেখা পিত্ত লবণের কষ্ট হইল যে না এই মেয়েটাকে আমার ভালো লাগছে, কিন্তু গরিব, তাই বলে গরিব বলে আটকে থাকবে কেন পড়াশোনা? তো তাকে আমি নিয়ে যাই। তারা নিয়ে পড়াশোনা করায় টরায় একটা ভালো জায়গায় নিল, লসিকার মধ্যে নিল। ধরো লসিকা একটা প্রাইভেট পাবলিক ভার্সিটি। বা লসিকাতে যাওয়ার পরে কি করছে, এই পিত্ত লবণটা ছেড়ে দিছে, দিয়া সে আরেকজন বয়ফ্রেন্ড জুটাই ফেলছে। তো পিত্ত লবণ থেকে পৃথক হয়ে যায় এই লসিকার মধ্যে। ওকে, পৃথক হয়ে যায়। তারপরে ওই পিত্ত লবণ থেকে তোমার কই যায়? পিত্ত লবণ থেকে ওইটা তোমার কোষনালিকার মাধ্যমে ওই রক্ত সংবহনতন্ত্রে প্রবেশ করে। ওকে, আচ্ছা এখন কথা ছিল ভাই লসিকা জিনিসটা কি? আচ্ছা লসিকা জিনিসটা কি? ধরো এটা হচ্ছে রক্তনালী, এটা হলো কি একটা রক্তনালী। রক্তনালী থেকে বুঝছো, রক্তনালী থেকে নালীর মানে এই কৈশিক জালিকার প্রাচীর, রক্তনালী বলতে এটা একটা কৈশিক জালিকা। এই কৈশিক জালিকার প্রাচীর বেয়ে তোমার রক্ত রস বের হয়ে যায়। বের হওয়ার পরে আবার ভিতরে প্রবেশও কইরা ফেলে। এটা হচ্ছে ধরো কোষ, এগুলা কোষের মধ্যে আসে, আইসা আবার প্রবেশও করছে। বাট 10%, কত পার্সেন্ট? কিন্তু 10% আবার ফেরত আসে না। 10% এইখানেই থেকে যায়। তাহলে 10% এখানেই থেকে যায়, তাহলে রক্তরস যা বের হয়েছিল এর মধ্যে 10% এখানে থেকে যায়। এই যে 10% এখানে থাকতেছে, এটাই হচ্ছিল লসিকা। তাইলে আমরা দেখলাম রক্তরসের কিছু অংশ তোমার হচ্ছিল ওই কৈশিক জালিকার প্রাচীর বেয়ে কোষের মধ্যে যে ফাঁকা স্থানগুলো আছে ওইখানে আসে, আইসা সবটাই ফিরে যায়, থেকে যায় কত পার্সেন্ট? 10%। এই 10%ই নাম হচ্ছিল লসিকা। তাইলে আমরা লসিকার সংজ্ঞাটা কেমনে দিতে পারি? যে টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে এটা এইভাবে না, তোমাদের সহজভাবে দিই। এটা এমনি মনে রাখতে পারো যে ধমনীর কৈশিক জালিকার প্রাচীর বেয়ে কৈশিক জালিকার প্রাচীর হতে বেরিয়ে 10%-এর মতো রক্তরস
কোষের চারিদিকে অবস্থান করে, কোষের চারিদিকে অবস্থান করে। তারপর এই তরলটাকে একটা নালীর মধ্যে প্রবেশ করে, ওই নালীটাকে বলা হয় লসিকা নালী। তারপরে বলবা এসব তরল লসিকা নালীতে প্রবেশ করে লসিকায় পরিণত হয়। মানে লসিকা নালীতে যখন প্রবেশ করে তখনই ওইটাকে আমরা লসিকা রস বলি, লসিকা পরিণত হয়, এটাই লসিকা। ওকে, তার মানে আমরা দেখলাম ওই কোষিক জালিকার প্রাচীর বেয়ে ব্যাপন প্রক্রিয়ায় কিছু তরল রক্তরস বের হইয়া পড়তেছে, সবাই ফিরে আসলেও কিছু 10% থেকে যায়, যেটা পরবর্তীতে রক্তে লসিকা নালীর মাধ্যমে যায়। ওকে, তাহলে এটাই হচ্ছিল আমাদের লসিকা রস। আর পরিপাকটা শোষণটা কেমনে হয় আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন শোষণের পরে তোমার হচ্ছিল যে অবশিষ্ট অংশটা আছে ওইটাই হচ্ছিল পাকমণ্ড, যেটা মল আকারে বের হইতেছে। তাহলে শোষণের পরে যে অবশিষ্ট অংশটা থাকে, শোষণের পরের যে অবশিষ্টাংশটা আছে এটাই কিসে পরিণত হয়? পাকমণ্ডতে পরিণত হয়। ওকে, এটাই হচ্ছিল পাকমণ্ড। তাহলে আশা করি পারবা, শোষণও পারবো আমরা, পরিপাকও পারবো। ওকে, অবশিষ্ট অংশটা পাকমণ্ডে পরিণত হয়। এখন তারপরে এই পাকমণ্ডটা কই যায়? বৃহদন্ত্রে যায়। এখন তো ছিল তোমার হচ্ছিল ক্ষুদ্রান্তে, তারপর এটা যাবে কোথায়? এটা যাবে হচ্ছে তোমার বৃহদন্ত্রে। বৃহদন্ত্রের মধ্যে আবার এখানে পানি শোষিত হয়, হয়ে তোমার আর্দ্র মলে পরিণত হয়। ওকে, তো এতটুকু হচ্ছিল আমাদের ছিল পরিপাকের পার্টটা। এখন যেটা লাস্ট পার্ট, আত্তীকরণ। আত্তীকরণ জিনিসটা আসলে কি? আচ্ছা, আমরা দেখলাম জটিল খাদ্যটাকে প্রথমে আমরা ভাঙলাম, ভেঙে সরল উপাদানে পরিণত করলাম, নাকি সরল উপাদানে পরিণত করলাম। এখন এই সরল উপাদানটা, এই যে সরল উপাদানটা আমরা পরিণত হইলো, যেমন ধরো শর্করা থেকে কি তৈরি হইলো? গ্লুকোজ। আমিষ থেকে তৈরি হইলো অ্যামিনো অ্যাসিড। তারপরে স্নেহ জাতীয় খাদ্য থেকে তৈরি হইলো ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। এই যে সরল উপাদানগুলা, এই সরল উপাদানগুলা তোমার কি হয়? রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে যাইতেছে। এই সরল উপাদানগুলা পরিণত হওয়ার পর রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে যায়। যে আমরা মাত্র শোষণ প্রক্রিয়াটা দেখলাম না, যে পরিপাকের পর এটা কই যাইতেছে? শোষিত হয়ে রক্তে যাইতেছে। তাহলে এই রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে যায়, বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আচ্ছা, দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, ব্যাস ভালো কথা, ছড়িয়ে পড়লো। এবং ওই সব স্থানে, যেসব স্থানে গেল, এসব স্থানে প্রোটোপ্লাজমে বিদ্যমান, মানে প্রোটোপ্লাজমের মধ্যে যে এনজাইমগুলো আছে, প্রোটোপ্লাজমে বিদ্যমান বিভিন্ন এনজাইমের ক্রিয়ায়, বিভিন্ন এনজাইমের ক্রিয়ায় পুনরায় তোমার হচ্ছে হলো শর্করা আমিষ স্নেহ তৈরি হবে। এনজাইমের ক্রিয়ায় হচ্ছে তোমার শর্করা, মানে এই গ্লুকোজ থেকে আবার শর্করা তৈরি হবে, অ্যামিনো অ্যাসিড থেকে আবার আমিষ তৈরি হবে, শর্করা আমিষ স্নেহ তৈরি হয়। মানে প্রথমে ভাঙলো, ভেঙে কই গেছে? কোষের মধ্যে, কোষের মধ্যে গিয়ে আবার তৈরি হয়ে গেছে শর্করা আমিষ স্নেহ। এই জিনিসটাই হচ্ছিল আত্তীকরণ। ওকে, এই জিনিসটাই হচ্ছিল কি? আত্তীকরণ। এখন তোমার এটা হচ্ছিল মেন প্রসেসটা। এখন তুমি সংক্ষেপে কেমনে লিখতে পারো? সংক্ষেপে লিখতে পারো প্রোটোপ্লাজমে
শোষিত খাদ্যবস্তুর পরিণত বা রূপান্তরিত হওয়া, এই যে শোষিত হয়েছিল গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড, ওইগুলো পরিণত হয়েছে কিসে? পুনরায় শর্করা আমিষ স্নেহতে পরিণত হয়। এই পরিণত হওয়া বা রূপান্তরিত হওয়াকেই আত্তীকরণ বলে। আত্তীকরণ বলে। আচ্ছা, এটা কোন ধরনের? এটা কি উপচিতি নাকি অপচিতি? তো এইসব যে প্রক্রিয়াগুলো আছে এইগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা ছিল উপচিতি আর একটা ছিল অপচিতি। উপচিতি হচ্ছে তোমার গঠনমূলক, যেমন কোনো কিছু গঠিত হবে। আর অপচিতি হচ্ছিল ভাঙ্গা, যেমন ধরো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি খাদ্য তৈরি হয়, তাইলে এটা হচ্ছিল গঠনমূলক, মানে উপচিতি প্রক্রিয়া। তাহলে যেসব প্রক্রিয়ায় কোনো জিনিস তৈরি হয় ওইটাকে আমরা বলতেছি তোমার গঠনমূলক বা উপচিতি। আর যেসব প্রক্রিয়ায় কোনো কিছু ভাঙ্গে, যেমন ধরো শ্বসন প্রক্রিয়ায় কি গ্লুকোজ ভাঙতেছে, ভেঙে শক্তি তৈরি হয়, তাহলে শ্বসনটা হচ্ছে একটা অপচিতি প্রক্রিয়া। তাহলে শ্বসনটা কি? একটা অপচিতি। তাহলে উপচিতি বা অপচিতিটা আমরা বুঝলাম। এখন দাও আত্তীকরণে কি হইতেছে? কোনো কিছু তৈরি হইতেছে, কি তৈরি হয়? শর্করা, আমিষ, স্নেহ। তাইলে আমাকে বলো এটা কোনটার মধ্যে পড়বে, উপচিতি নাকি অপচিতি? যেহেতু গঠিত হইতেছে অবশ্যই কি উপচিতি। ওকে, তাহলে কি হবে? এটা উপচিতি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই আত্তীকরণের ফলে তোমার লাভটা কি হইতেছে? এই আত্তীকরণের ফলে তোমার প্রোটোপ্লাজম কোষের ক্ষয়পূরণ করে। প্রোটোপ্লাজম কোষের ক্ষয়পূরণ গঠনে সহায়তা করে। আর হচ্ছিল দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এতটুকু ক্লিয়ার? এখন আমরা কয়েকটা সিকিউ সলভ করব। দেখো, প্রথমেই আছে বরিশাল বোর্ড 22, এর মধ্যে প্রথমে ছিল পেরিস্টালসিস। পেরিস্টালসিস জিনিসটা আসলে কি? পেরিস্টালসিসটা হচ্ছে তোমার ওই সংকুচন প্রসারণ, ক্রমাগত যে সংকুচন প্রসারণটা হয় ওইটাই হচ্ছিল পেরিস্টালসিস। তাহলে পেরিস্টালসিস জিনিসটা তোমার হচ্ছিল আমাদের এই পার্টে একটু আগে ছিল, যেহেতু এই জন্য আমরা পেরিস্টালসিসটা হয়তো পড়ি নাই। পেরিস্টালসিস জিনিসটা হচ্ছে ধরো তোমার পৌষ্টিক নালী দিয়ে যখন খাদ্য যাবে, ধরো এটা হচ্ছিল পৌষ্টিক নালীর মধ্যে দিয়ে খাবার যাওয়ার সময় পৌষ্টিক নালীটা ক্রমাগত সংকুচন প্রসারণ হইতেছে। এই ক্রমাগত সংকুচন প্রসারণটা হচ্ছিল পেরিস্টালসিস। ওকে, তাহলে পেরিস্টালসিসটা হচ্ছিল পৌষ্টিক নালীর ক্রমাগত সংকোচন প্রসারণ, যার কারণে খাদ্যটা নিচের দিকে চলে আসে। আর না হলে তো খাদ্যটা তোমার নিচের দিকে আসতো না, খাদ্যটাকে ধীরগতি করে। পৌষ্টিক নালীর ক্রমাগত সংকোচন প্রসারণ। তারপরে দেখো তোমার আসছে অগ্নাশয় কেন মিশ্র গ্রন্থি, যেহেতু 2 নম্বরে আসছে আমরা শর্ট করে দিব, এত বড় লিখবো না। তারপর বি অংশে খাদ্য পরিপাক প্রক্রিয়াটি বর্ণনা করো। বি অংশ কোনটা দেখো তো? বি অংশ হচ্ছে তোমার ডিওডেনাম, মানে ক্ষুদ্রান্ত। বি অংশটা কি? ক্ষুদ্রান্ত। তাহলে ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক বর্ণনা করো। তাহলে তুমি কয়টা রসের কথা বলবা? প্রথমে পিত্ত রসের পরিপাক আমি তোমাকে আলাদা লেখা দিছি, অগ্নাশয় রসের পরিপাক লেখা দিছি, আর হচ্ছিল আন্তরিক রস আলাদা আলাদা লেখা দিছি। তো ওই জিনিসগুলা লেখা দিবা। 3টা রসের পরিপাক, তোমাকে স্যার ফুল নাম্বার দিতে বাধ্য। তারপরে এ চিহ্নিত অংশটার গুরুত্ব। এ চিহ্নিত অংশ কোনটা দেখো? যকৃৎ। হাই যকৃতের গুরুত্ব তোমার একদম যেভাবে স্টেপ ওয়াইজ লেখা দিছি, তোমাকে লেখলে যদি 4-এর মধ্যে 4 দিবে, এতটুকু আমি তোমার বলতে পারি, কারণ এরকম সাজায় কেউ লিখবে না। ওকে, তাইলে তোমার হচ্ছে হলো যকৃতের গুরুত্ব আমি যেভাবে স্টেপ ওয়াইজ দিছি এইভাবে দিবা, কারণ তোমাদের লেভেলে এত সুন্দর করে সাজায় আর কেউ লিখবে না, আমি এতটুকু জানি। তো এই হচ্ছিল আমরা এটা পারবো। তারপর একটা দেখি ভিলাই কি? বলো ভিলাই কি? ক্ষুদ্রান্তের মধ্যে আঙ্গুলের মতো কিছু, ধরো এই যে চিত্র, এই প্রশ্নটা দেখি, ভিলাই জিনিসটা কি? ভিলাই জিনিসটা হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে আঙ্গুলের মতো কিছু বিক্ষেপ থাকে ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে, ওইটাই ভিলাই। আচ্ছা, ক্যান্সার সৃষ্টি হওয়ার কারণ, এটা এই টপিকের মধ্যে পড়ছে না। এখন হচ্ছে বি চিহ্নিত অংশে খাদ্য পরিপাক।
বি চিহ্নিত হচ্ছিল পাকস্থলী। তাহলে পাকস্থলীতে পরিপাক আমি তোমাকে আলাদা করে দিছি, ওইটা লিখবা। তারপরে তোমার ছিল সি একটি গুরুত্বপূর্ণ মিশ্র গ্রন্থি, সি হলো অগ্নাশয়, সি। তাহলে অগ্নাশয় মিশ্র গ্রন্থি দেখো আসছে 4 নম্বরে, তখন তুমি যদি ওই 2 নম্বরের মতো করে পড়ে রাখতা তাহলে কি তোমার হইতো না, তুমি বড় করে পড়বা, দেন তুমি 2 আসলে 2, 4 আসলে 4 দিবা। তাহলে অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি, কেন পারবো আশা করি। ওকে, মানে আমি যা পড়াইছি তাই তো আসতেছে নাকি, এই জন্য তোমাদেরকে কিছু বোর্ড প্রশ্ন দেখাই দিছি। তারপরে এটা দেখো, এটার মধ্যে জি হচ্ছে তোমার পাকস্থলী আর এইচ হচ্ছে ক্ষুদ্রান্ত। এখন দেখি আমরা মৌল বিপাক শক্তি কি। আচ্ছা, এটা তোমার একদম অধ্যায় শুরুতে ছিল, এই অধ্যায়টি তো আমরা শুরু থেকে পড়ে মাঝখান থেকে পড়ছি। তারপর ছিল অ্যাপেন্ডিসাইটিস হলে শল্য চিকিৎসার প্রয়োজন হয় কেন। আচ্ছা, এটা আমরা এখন পড়বো একটু পরে অ্যাপেন্ডিসাইটিস। তারপর জি চিহ্নিত অংশে খাদ্য পরিপাক, পাকস্থলীতে খাদ্য পরিপাক পড়বা, এটা জানো। তারপর ছিল এইচ অংশ খাদ্য পরিপাকের সাথে সাথে পরিশোষণেও অংশ নেয়। তার মানে এখানে তোমার 2টা জিনিস দেখানো লাগবে, এক হচ্ছে এটা পরিপাকও করতেছে আর শোষণও করতেছে। তাহলে পরিপাক, তাহলে ক্ষুদ্রান্তে যে পরিপাকও হয় শোষণও হয়, 2টার প্রমাণ দিতে হবে। তো তুমি পরিপাকের কথাটাও লিখবা, শোষণের কথাটাও লিখবা। সেই ক্ষেত্রে খেয়াল রাখবা তোমার কিন্তু লেখার পরিমাণ অনেকটা বেড়ে গেছে। তুমি পরিপাকটা তুমি হচ্ছে একটু শর্ট করে লিখবা। ধরো আমরা নর্মালি কি করি, পরিপাক আসলে ধরো বিক্রিয়া লিখি প্লাস ব্যাখ্যা লিখি নাকি, কিন্তু এখন যদি তুমি বিক্রিয়া প্লাস ব্যাখ্যা লিখতে যাও তোমার আসলে সময় নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই পরিপাকের অংশটা শুধু বিক্রিয়া দিয়ে দিবা, এনজাইমগুলোর নাম লেখা বিক্রিয়া দিবা। আর শোষণের ক্ষেত্রে যা আমি লেখা দিছি এতটুকু লেখা দিয়ে আসবা, তাইলেই হবে। আর ব্যাখ্যা নর্মালি শুধু পরিপাক চাইলে বিক্রিয়াটা লেখা, বিক্রিয়াটা কী কী হয়েছে বিক্রিয়ার মধ্যে ওই জিনিসটা লেখা দিবা, তাইলেই হবে। ক্লিয়ার এতটুকু আশা করি পারবো। তো আমরা যে পরিপাক টপিকটা পড়লাম, আশা করি এই টপিকের উপর তোমাদের আর কোনো সমস্যা নাই, থাকারও কথা না। আমি যথেষ্ট সহজ করে পড়ানোর চেষ্টা করছি। তো আচ্ছা, অ্যাপেন্ডিসাইটিসে কেন শল্য চিকিৎসার প্রয়োজন হয়, মেনলি তোমার অ্যাপেন্ডিক্সটা কই থাকে, ওই প্রশ্নটা আমরা একটু দেখি। দেখো, এইটা হচ্ছে তোমার, আমরা যেটা তোমার মাত্র ছবিটা নিলাম এটা হচ্ছিল বৃহদন্ত্র। এটা কি সবটা, এটা হচ্ছিল বৃহদন্ত্র। বৃহদন্ত্রের পার্ট কী কী দেখো, এতটুক পার্টলে বলে সিকাম, পরে এতটুক পার্টলে বলি আমরা কোলন, আর এই এতটুক পার্টলে বলি মলাশয়। ওকে, এই হচ্ছিল আমাদের বৃহদন্ত্র। এখন দেখো এই নিয়ে যে অংশটা দেখতেছো না, এইটাই হচ্ছিল অ্যাপেন্ডিক্স। তাহলে অ্যাপেন্ডিক্সটা যুক্ত থাকে কই, অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে সিকামের সাথে। ওকে, এখন কোনো কারণে যদি এটার উপর প্রদাহ হয়, অ্যাপেন্ডিক্সের প্রদাহ, মনে রাখবা আইটিস মানে হচ্ছিল প্রদাহ। তাহলে অ্যাপেন্ডিক্সের প্রদাহের নাম কি হবে, অ্যাপেন্ডিক্সের প্রদাহকে আমরা কি বলবো, অ্যাপেন্ডিসাইটিস। ওকে, অ্যাপেন্ডিসাইটিস। তাহলে অ্যাপেন্ডিক্সের প্রদাহ হইলে এখন সেই ক্ষেত্রে ব্যথাটা প্রথমে তোমার কই হবে, প্রথমে তোমার এই অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে নাভির চারিদিকে ব্যথা শুরু হয়, নাভির চারিদিকে ব্যথা শুরু হয়, শুরুতে নাভির চারিদিকে ব্যথাটা শুরু হবে। আচ্ছা হইল, তারপরে মানে ধীরে ধীরে এটা ডান দিকে সরে যায়। যেমন ধরো এটা একটা মানুষ, তো ওর ক্ষেত্রে তো এনে তোমার এটা এরকমভাবে থাকে, মেইনলি ছিল এই জায়গাটাতে সিকামটা থাকে। তাহলে এনে আসে অ্যাপেন্ডিক্সটা, তাহলে এটা কোন দিকে সরে আসবে, এটা তো ডান সাইড,
এটা ছিল বাম সাইড, তাহলে ডান দিকে। তাহলে প্রথমে নাভির চারিদিকে ব্যথা হলেও আস্তে আস্তে ডান দিকে সরে আসবে। তাহলে কয়েক ঘন্টার মধ্যে নাভির তলদেশে ছড়িয়ে পড়ে। ক্লিয়ার? এই হচ্ছিল আমাদের মেইনলি উপসর্গটা। এর সাথে সাথে তোমার কোষ্ঠকাঠিন্য হইতে পারে, বমি বমি ভাব। কোষ্ঠকাঠিন্য মানে কি জানো? কোষ্ঠকাঠিন্য মানে হচ্ছিল মল অতিরিক্ত কঠিন হয়ে যাওয়া, মানে মলের মধ্যে পানির পরিমাণ একদম কমে গেছে, এই জিনিসগুলো দেখাইতে পারে। এখন এই অ্যাপেন্ডিক্স হইলে তোমার ট্রিটমেন্টটা কি? মেইনলি হচ্ছিল অ্যাপেন্ডিসাইটিস হইলে এই অ্যাপেন্ডিক্সের এত বেশি ইম্পর্টেন্স আমাদের নাই। তো এটাকে কাইটা মানে এই তোমার ডক্টর এটাকে কেটে ফালাই দেয়। যেমন তোমার হচ্ছে টনসিল, বারবার যারা টনসিলে আক্রান্ত হয়, টনসিলাইটিস হয় বারবার, তাদের টনসিল কাইটা ফালাইয়া দেয়। তেমনি অ্যাপেন্ডিক্স ওই রকম, মানে অ্যাপেন্ডিক্স এবং টনসিল। মেইনলি অ্যাপেন্ডিক্স তুমি যে ট্রিটমেন্ট করো এটা পরবর্তীতে আবার ইনফেকশন হতে পারে, এজন্য ডাক্তাররা মনে করে এটা বেটার কাইটা ফেলে দেওয়া। তো এটা তোমার যদি তোমার ট্রিটমেন্ট না করে এটা ফুলতে ফুলতে একসময় অনেকটা ফুলে যায়। ধরো এরকমভাবে ফুলতে পারে, এতটুকু ফুলতে পারে, এরকম অবস্থায় ফুলবে, ফুলে এটা ব্রাস্ট হয়ে যাবে। ব্রাস্ট হইয়া অন্যান্য যে অঙ্গগুলো আছে ওইগুলোর অ্যাটাক করবে, আশেপাশে সব জায়গা যেগুলোকে এফেক্ট করবে। তো এই জন্যই মেইনলি একটা জায়গাতেই এফেক্ট করছে, ওইটাই ঠিক আছে। তো এই জন্য ডাক্তার এটাকে কাইটা ফেলাই দেওয়াটাকেই বেটার মনে করে। এই জন্যই মেইনলি এই ডাক্তার এটাকে কেটে ফেলে। তাহলে অ্যাপেন্ডিসাইটিসে ফলে এটি ফেটে যেতে পারে এবং আশেপাশের অঙ্গের ক্ষতি, এমনকি রোগীর মৃত্যুও হইতে পারে। এর জন্য শল্য চিকিৎসকরা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কেটে ফেলে। তো আশা করি পারবো। এতটুকু। তো এই ছিল আমাদের পরিপাকের টপিকটা। তো পরিপাক সম্পর্কে আশা করি আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো পরিপাকের যদি আরও সিকিউ সলভ করতে গিয়ে তোমরা সমস্যা পাও, ওইগুলো আমাকে দিও, আমি তোমাদের সলভ করে দিব। আশা করি পরিপাক রিলেটেড কোনো সিকিউ প্রবলেম পাবা না। তো কালকে তোমরা এমসিকিউ এক্সামটা দিয়ে দিও। ওকে, থাকো তাহলে, টাটা।